আজকে তোমাদের পড়াবো ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন তার মানে কিভাবে প্রোটিন যে প্রসেসে সিনথেসিস হয় সেটাকে আসলে ট্রান্সলেশন বলে। হ্যাঁ, দি পাথওয়ে অফ প্রোটিন সিনথেসিস ইজ কল্ড ট্রান্সলেশন। কেন ট্রান্সলেশন নাম দেওয়া হলো? বিকজ দি ল্যাঙ্গুয়েজ অফ নিউক্লিওটাইড সিকোয়েন্স অন মেসেঞ্জার আরএনএ is translated into the language of amino acid sequence of protein. হ্যাঁ, যেহেতু নিউক্লিওটাইড সিকোয়েন্স অন মেসেঞ্জার আরএনএ যে নিউক্লিওটাইড সিকোয়েন্স গুলো আছে সেটাই তোমার কি হয় ট্রান্সলেটেড হয়ে তোমার কি হচ্ছে, তোমার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স হচ্ছে হয়ে তোমার প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেজন্য এটার নাম ট্রান্সলেশন। তাহলে the pathway of protein synthesis is called translation because the language of nucleotide sequence on messenger RNA is translated into the language of amino acid sequence. অথবা synthesis of protein according to the base sequence of messenger RNA is called translation. হ্যাঁ, এটা অনেক সময় কিন্তু জিজ্ঞেস করা হয় যে এটার নাম ট্রান্সলেশন কেন, তাহলে তখন উত্তরটা এভাবেই হবে যে বিকজ দি ল্যাঙ্গুয়েজ অফ নিউক্লিওটাইড সিকোয়েন্স অন মেসেঞ্জার আরএনএ ইজ ট্রান্সলেটেড ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ প্রোটিন। হ্যাঁ, এটা এখন তোমার অনেক সময় পরীক্ষায় রিটেনে কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর প্রোটিন সিনথেসিস। হ্যাঁ, তাহলে কি কি জিনিস, মানে আমরা প্রত্যেকটা বেলায় দেখেছি তোমার ট্রান্সক্রিপশন রিপ্লিকেশন সবকিছুতে যে কোন কোন জিনিস তোমার এগুলিতে লাগে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর প্রোটিন সিনথেসিস। তাহলে এক নম্বর কি, মেসেঞ্জার আরএনএ। এখানে মেসেঞ্জার আরএনএ ইট অ্যাক্টস অ্যাজ এ টেমপ্লেট হিসাবে মেসেঞ্জার আরএনএ কাজ করবে। হ্যাঁ, আর এখানে কি থাকবে, মেসেঞ্জার আরএনএ উইথ ইনিশিয়েটিং একটা কোডন থাকবে। হ্যাঁ, সেটা কি AUG। এই AUG কোড করে কাকে, তোমার সব সময় মিথিওনিনকে কোড করে। হ্যাঁ, আর তারপরে কি থাকবে, মেসেঞ্জার আরএনএ টার্মিনেশন কোডন থাকবে, সেটা ইজ এনি ওয়ান অফ দ্য থ্রি স্টপ কোডন। তোমরা জানো যে স্টপ কোডন কয়টা অথবা ননসেন্স কোডন কয়টা, তিনটা, তাই না? এই তিনটার যে কোনো একটা যদি যখন আসবে মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেশনের সময়, তখন তোমার ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাবে, সেজন্য ওইটাকে বলা হচ্ছে টার্মিনেশন কোডন। তাহলে মেসেঞ্জার আরএনএ এর কি থাকবে, একটা ইনিশিয়েটিং কোডন থাকবে, সেটা কি AUG which always codes for methionine, and termination codon is any one of the three stop codons. তিনটা যে স্টপ কোডন আছে UAA, UAG অথবা UGA, তিনটার মধ্যে যে কোনো একটা স্টপ কোডন থাকবে। এখন তোমার তারপরে আর কি লাগবে, ট্রান্সফার আরএনএ। এক্ষেত্রে ট্রান্সফার আরএনএটা কি হিসাবে কাজ করে, অ্যাডাপ্টার মলিকুল হিসাবে কাজ করে। আর কি থাকবে, রাইবোজোম থাকবে, সেটা তোমার ইট অ্যাক্টস অ্যাজ এ সিনথেটিক মেশিনারি হিসাবে কাজ করে। আর কি থাকবে, অ্যামাইনো অ্যাসিড থাকবে। হ্যাঁ, মানে একটা প্রোটিন সিনথেসিসের জন্য 20 অ্যামাইনো অ্যাসিড তোমার লাগে। হ্যাঁ, এটা তারপরে কি লাগবে, তোমার সোর্স অফ এনার্জি, সেটা কি ATP, GTP এগুলি। আর কতগুলো তোমার প্রোটিন ফ্যাক্টর আছে, সেগুলি কি ইনিশিয়েশনের সময় কতগুলো ইনিশিয়েশন ফ্যাক্টর কাজ করবে, ইলংগেশনের সময় ইলংগেশনের ফ্যাক্টর কাজ করবে, টার্মিনেশন অথবা রিলিজ ফ্যাক্টরের জন্য টার্মিনেশন অথবা রিলিজ ফ্যাক্টর হিসাবে কাজ করবে। তাহলে কতগুলো প্রোটিন ফ্যাক্টর দরকার, সেগুলি কি, একটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর, একটা হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর, আর একটা হচ্ছে টার্মিনেশন অর রিলিজ ফ্যাক্টর, আর একটা এনজাইম লাগবে। হ্যাঁ, সে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাইভাতে জিজ্ঞেস করে যে ট্রান্সলেশনের সময় একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম কি, সেটা নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ। এই এনজাইমটা তোমার লাগবে। এই এনজাইমটার কাজ কি, যে ইট ক্যাটালাইজেস the binding of
amino acid with transfer RNA to produce amino acyl transfer RNA। হ্যাঁ, এই এনজাইমটা তাহলে এই এনজাইমের নাম কি? অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেস। এটা মনে রাখবা, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয় ট্রান্সলেশনের সময় কোন এনজাইমটা লাগে, বলবা যে অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ এনজাইম। এটা কাজ কি? এটা ইট ক্যাটালাইজেস বাইন্ডিং অফ অ্যামাইনো অ্যাসিড উইথ ট্রান্সফার আরএনএ টু প্রডিউস অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ। আর তোমাদেরকে আমি একটা সহজ জিনিস বলছিলাম যে একটা সহজভাবে মনে রাখবা, রিপ্লিকেশন কি? ডিএনএ ডিরেক্টেড ডিএনএ সিনথেসিস, এই প্রসেসটাকে রিপ্লিকেশন বলে। আর ডিএনএ ডিরেক্টেড আরএনএ সিনথেসিস, এই প্রসেসটাকে ট্রান্সক্রিপশন বলে। আর এই যে তোমার মেসেঞ্জার আরএনএ যে ট্রান্সলেটেড হয়ে যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রসেসটা, এটা হচ্ছে তোমার ট্রান্সলেশন। এখন তোমার তিনটা জিনিসের বেলায় মেইন যে স্টেপ, সেটা এই যে প্রসেস গুলো হয় সেটা সময় তিনটা কমন স্টেপ, তিনটার বেলায় বলতে পারবা। সেটা কি? একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা হচ্ছে তোমার ইলংগেশন, একটা হচ্ছে তোমার টার্মিনেশন। হ্যাঁ, তাহলে আমার এখন পরবর্তী কি, যে ট্রান্সলেশনে কয়টা স্টেপস? মেইনলি তোমার তিনটা। একটা হচ্ছে ইনিশিয়েশন, ইলংগেশন আর টার্মিনেশন, যেটা প্রত্যেকটার বেলায় ছিল ট্রান্সক্রিপশন, রিপ্লিকেশন প্রত্যেকটার বেলায় ছিল ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। আর একটা জিনিস যে 60S যে রাইবোজোম, ওর কিন্তু লিপিন কটে লেখা আছে তিনটা সাইড, একটা এ সাইড, পি সাইড আর একটা হচ্ছে ই সাইড। হ্যাঁ, প্রথমে যে ইনিশিয়েটিং যে কোডন, যেটা ট্রান্সমিথিওনিন, যেটা ওইটা প্রথমে এসে এপি সাইটে তোমার ট্রান্সফার আরএনএটা পি সাইটে তোমার বসবে। হ্যাঁ, আবার যখন আমি কিভাবে পেপটাইড বন্ড তৈরি হয়ে পেপটাইড চেইন মানে প্রোটিন তৈরি হচ্ছে, ওইটা যখন বুঝাবো তখন বুঝতে পারবা। এপি সাইট থেকে ওইটা আবার পেপটাইড বন্ড ফরমেশন করে এই সাইডে হবে কি, পরবর্তী যে কোডনটা সেটাকে রিকগনাইজ করে ওই অ্যামাইনো অ্যাসিড মানে ট্রান্সফার আরএনএ এই সাইডে আসবে। তখন ওই দুটার মধ্যে পেপটাইড বন্ড তৈরি হয়ে তোমার এই পি সাইড থেকে অ্যামাইনো অ্যাসিড এ সাইডে চলে যাবে। তখন এই পি সাইডে ট্রান্সফার আরএনএটা আরেকটা যে ই সাইট আছে সেখানে চলে গিয়ে ও মানে বের হয়ে যাবে। হ্যাঁ, এটা ওটা যখন স্টেপ গুলো বলবো তখন তোমার বুঝতে পারবে। এখন শুধু মনে রাখো যে 60S রাইবোজোমে তোমার লিপিন কট অনুযায়ী তিনটা বলবা, একটা হচ্ছে এ সাইড, পি সাইড আর এ পাশে তোমার আর একটা আছে ই সাইড। হ্যাঁ, এটা। আর আমি যেটা বলছি যে ট্রান্সলেশন এখানে যদিও এইভাবে লেখা আছে, কিন্তু তোমরা যখন বলবা তখন বলবা যে ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। হ্যাঁ, এটা প্রথমে যে তোমাকে অ্যামাইনো অ্যাসিডটাকে আসলে তোমার অ্যাক্টিভেটেড হতে হবে। সেটা কিভাবে হয়? মানে অ্যামাইনো অ্যাসিড যেটা বললাম যে অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেস দিয়ে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাক্টিভেটেড হয়। তার মানে অ্যামাইনো অ্যাসিড গেট অ্যাক্টিভেটেড when it bind with corresponding transfer RNA। সেটা কোন? যখন অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্সফার আরএনএ এর সাথে বাইন্ড করবে বাই দ্য এনজাইম অ্যামাইনো অ্যাসাইড ট্রান্সফার আরএনএ সিনথেটেস। যখন ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএর সাথে যখন বাইন্ড করবে তখন এটাকে বলা হবে যে অ্যামাইনো অ্যাসিড ইজ রিগার্ডেড অ্যাজ অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড। আর ট্রান্সফার আরএনএ কে বলা হবে তোমার চার্জ ট্রান্সফার আরএনএ। অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় চার্জ ট্রান্সফার আরএনএ বলতে কি বুঝো? তাহলে তুমি বলবা যখন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ এর সাথে বাইন্ড করে তখন সেই ট্রান্সফার আরএনএ কে আমরা কি বলবো? চার্জ ট্রান্সফার আরএনএ বলবো। আর অ্যামাইনো অ্যাসিডকে বলবো আমরা অ্যাক্টিভেটেড তোমার অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, আর এই যে রিঅ্যাকশনটা এখানে একটা তোমার এটিপির প্রয়োজন হয় এনার্জি সোর্স হিসাবে। আমি প্রথমে বলছি যে এনার্জি সোর্স হিসাবে তোমার এটিপি এবং জিটিপি লাগে। হ্যাঁ, তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ এর সাথে তোমার মানে বাইন্ড করতেছে, কোন এনজাইম এটাকে ক্যাটালাইজ করতেছে রিঅ্যাকশনটাকে? অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সিনথেটেজ এনজাইম।
আর এই সময় একটা এটিপি ইউটিলাইজড হচ্ছে, হ্যাঁ, ওই কি তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ। এখন তোমার স্টেপ গুলোতে প্রথমে আমার কি ইনিশিয়েশন, হ্যাঁ, কিভাবে শুরু হচ্ছে। অনেক সময় কিন্তু হঠাৎ মাঝে মাঝে কোশ্চেন থাকে যে ট্রান্সলেশনের শুধু হয়তো মানে ডিটিটা কোশ্চেন থাকবে, ডিফাইন ট্রান্সলেশন, হোয়াট আর দ্য স্টেপস অফ ট্রান্সলেশন, তারপরে হয়তো বলতে পারে যে ডেসক্রাইব যে মানে ইনিশিয়েশন অফ হচ্ছে ট্রান্সলেশন। তখন তোমাদের এই ধরো একটা চাইলে একটাই লিখবা, আর যদি শুধু বলে যে কিভাবে ট্রান্সলেশন হচ্ছে ডেসক্রাইব করো, তাহলে 3টা স্টেপই তোমার সংক্ষেপে লিখতে হবে। হ্যাঁ, সাধারণত ওইভাবে দেয় না, যে কোনো একটা স্টেপ তোমার দেয়। হ্যাঁ, হয়তো ইনিশিয়েশন দিতে পারে, হয়তো টার্মিনেশন দিতে পারে, হয়তো ইলংগেশন দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। হ্যাঁ, এখন ইনিশিয়েশনে প্রথমে কি হবে যে এই এটিএস যে রাইবোজোম যেটা, এটা ডিসোসিয়েটেড হবে ইনটু 2টা সাব ইউনিটে, একটা হচ্ছে 40S আর একটা হচ্ছে 60S সাব ইউনিট। হ্যাঁ, তারপরে 2 নম্বর কি একটা ফরমেশন হবে 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। সেটা 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স কখন হবে, যখন তোমার মিথিওনিন ট্রান্সফার আরএনএ এবং ইনিশিয়েশন ফ্যাক্টর একটা জিটিপি এবং 40S রাইবোজোমাল সাব ইউনিট যখন একসাথে বাইন্ড করবে, তখন সেইটাকে আমরা কি বলবো, 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। হ্যাঁ, তাহলে দেখো মিথিওনিন ট্রান্সফার আরএনএ প্লাস ইনিশিয়েশন ফ্যাক্টর প্লাস একটা জিটিপি এবং 40S রাইবোজোম মিলে কি হচ্ছে আমার 43S initiation completion of 48S initiation complex। তার মানে এই 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স যখন মেসেঞ্জার আরএনএ এর সাথে বাইন্ড করবে, তখন তোমার সেটাকে আমি কি বলবো, 48S ইনিশিয়েশন কমপ্লেক্স। এটার সাথে বাইন্ড করার পরে সে তোমার ইনিশিয়েটিং যে কোডন যেটা সেটাকে সার্চ করবে। আর তারপরে তোমার যখন এটা 60S রাইবোজোমের সাথে বাইন্ড করবে, তখন সেটাকে আমরা কি বলবো, 4 নম্বর হচ্ছে কি ফরমেশন অফ 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। হ্যাঁ, তাহলে 60S রাইবোজোমের সাথে যখন বাইন্ড করবে 40S ইনিশিয়েশন কমপ্লেক্স, তখন সেটাকে কি তৈরি করবে, 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। তারপরে কি হবে, ওই অ্যাটাচমেন্ট হবে মিথিওনিন ট্রান্সফার আরএনএ 60S রাইবোজোমের পি সাইটে, এবং এ সাইটটা তোমার ইনটি থাকবে, এ সাইটটা ফাঁকা থাকবে। আমরা 60S রাইবোজোমে দেখেছিলাম তোমার একটা সাইট আছে পি আর একটা সাইট এ। পি সাইটে তোমার ওই মিথিওনিন ট্রান্সফার আরএনএটা ওখানে তোমার কি হবে, তোমার অ্যাটাচড হবে। হ্যাঁ, তাহলে প্রথমে মনে রাখতে হবে যে ফার্স্ট ইয়েটা কি, ডিসোসিয়েশন হবে 80S রাইবোজোমটা ইনটু 40S এবং 60X এর সাব ইউনিটে। তারপরে কি হবে, ফরমেশন অফ 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। সেটা কিভাবে হবে, বাই বাইন্ডিং অফ মিথিওনিন ট্রান্সফার আরএনএ, ইনিশিয়েশন ফ্যাক্টর জিটিপি এবং 40S রাইবোজোমাল সাব ইউনিট। তারপরে কি তৈরি হবে, 40S ইনিশিয়েশন কমপ্লেক্স। যখন এটা মেসেঞ্জার আরএনএ এর সাথে বাইন্ড করবে, তখন এটা 40S ইনিশিয়েশন কমপ্লেক্স হবে। আর যখন তোমার 60S রাইবোজোমের সাথে বাইন্ড করবে, তখন সেটাকে আমরা কি বলবো, 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। তারপরে সেই রাইবোজোমের পি সাইটে অ্যাটাচড হবে কি, মিথিওনিন ট্রান্সফার আরএনএ। এই যে ছবিটা, এটা তোমার হারপারের বইতে আছে, এই মানে ছবিটা দেখো। প্রথমে তোমার 80S রাইবোজোম, হ্যাঁ, এটা ছবিটা একটু খেয়াল করো, ডিসোসিয়েট হয়ে গেল, একটা হয়ে গেল তোমার 60S আর একটা নিচের কিন্তু 40S সাব ইউনিট। এই ডিসোসিয়েশনটা কে করে আসলে, ইনিশিয়েশন ফ্যাক্টর তোমার হচ্ছে 1A আর একটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3। এটা ডিসোসিয়েশন করে 40S এর সাথে এরা বাইন্ড করে থাকে, যাতে 40S সাব ইউনিট এবং এটা যাতে 60-র সাথে আবার রিইউনিয়ন না করে। হ্যাঁ, এজন্য
এই ইনিশিয়েশন ফ্যাক্টর গুলো এটার সাথে বাইন্ড করে। তারপরে কি হবে, এই 40A সাব ইউনিটের সাথে আসলে টার্নারি কমপ্লেক্স, যেটাকে যে টার্নারি কমপ্লেক্সে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে জিটিপি ইনিশিয়েশন ফ্যাক্টর 2 আর মিথিওনিন তোমার ট্রান্সফার আরএনএ, এই তিনটাকে বলা হচ্ছে টার্নারি কমপ্লেক্স। এই তিনটা তারপর ওই 40S এর সাথে যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো, 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স। হ্যাঁ, এখন দেখো এই 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সটা ডান সাইডে খেয়াল করো, একটা মেসেঞ্জার আরএনএ, এটা তোমার ক্যাপের সাথে তোমার বাইন্ড করবে। সেটা তোমার বাইন্ড করার সময় একটা প্রোটিন আছে, সেটা কি ক্যাপ বাইন্ডিং প্রোটিন। এটা এইটা এই এই 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্সটাকে ওই ক্যাপের সাথে বাইন্ড করতে সাহায্য করবে। এখানে একটা এটিপি তোমার ইউটিলাইজড হবে। তারপরে যখন মেসেঞ্জার আরএনএ এর সাথে বাইন্ড করলো তখন তোমার এই এটার নাম হবে কি 48S ইনিশিয়েশন কমপ্লেক্স। যখন 48S ইনিশিয়েশন কমপ্লেক্সটা যখন 60S এই যে রাইবোজোমটা ছিল সেটার সাথে বাইন্ড করবে, বাইন্ড করে তখন সেটা কি হবে 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। এই 48S ইনিশিয়েশন কমপ্লেক্স যখন 60S রাইবোজোমের সাথে বাইন্ড করবে, তো এখানে আরেকটা তোমার ফ্যাক্টর আছে যে ইউক্যারিওটিক ইনিশিয়েশন ফ্যাক্টর 5, এটা তখন তোমার এখানে কাজ করে। এটার সাথে তোমার এই রিয়াকশনটার সাথে ক্যাটালাইজ করবে এবং এই ফ্যাক্টরটা আর আগের যে তোমার যেহেতু তোমার এখানে জিটিপিটা ইউটিলাইজড হয়ে তোমার এটা জিটিপি হবে, ইনঅর্গানিক ফসফেট হবে, ইনিশিয়েশন ফ্যাক্টর 2, ইনিশিয়েশন ফ্যাক্টর 1A এবং 3A এগুলি সব রিলিজ হয়ে যাবে। আর হচ্ছে তোমার বাকি তোমার মিথিওনিন ট্রান্সফার আরএনএ, এটা তোমার গিয়ে 60S রাইবোজোমের পি সাইটে তোমার মেসেঞ্জার আরএনএ তোমার ওই 60S রাইবোজোমে পি সাইটে তোমার ওটা অ্যাটাচড হবে। হ্যাঁ, তারপরে সে রিড করবে যে তার পরবর্তী তোমার ইনিশিয়েটিং কোডনটা কি। হ্যাঁ, এটা এখন সেটা সেটা তোমার ওর পরে যে কোডনটা থাকবে সাধারণত AUG থাকে, ইনিশিয়েটিং কোডন, এটাকে তোমার রিকগনাইজ করবে। ওই জিনিসগুলো এখানে আবার দেখানো হয়েছে, এটা দরকার নাই এখন। তারপরে তোমার ইলংগেশনটা কিভাবে হবে, এরপরে তোমার 60S রাইবোজোমের সাথে যখন অ্যাটাচড হবে হয়ে তোমার 80 এটা এস তোমার ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হলো। এখন তোমার ট্রান্সফার আরএনএ তোমার মিথিওনিন ট্রান্সফার আরএনএ যেটা এটার সাথে এটা হবে, তার পরবর্তী যে কোডন থাকবে সেটা তোমার কি থাকে, সাধারণত ইনিশিয়েটিং কোডনটা থাকে AUG, এটা কোড করে কাকে, তোমার মিথিওনিন। হ্যাঁ, এই এটা এখন এই AUG আর তোমার আর হচ্ছে তোমার মিথিওনিন, এটা পরবর্তী যেটা আসবে সেটা এখন ইনিশিয়েটিং কোডে মিথিওনিন হতে পারে কিংবা তোমার থ্রিওনিন হতে পারে, যে কোনো একটা হতে পারে, সেটাকে ও রিকগনাইজ করে সেই অ্যামাইনো অ্যাসিডটাকে ট্রান্সফার আরএনএ তোমার কি করবে ওই এ সাইটে আসবে। এ সাইটে আসবে কোনটা, পরবর্তী যে কোডনটাকে রিকগনাইজ করবে সেই অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ এর মাধ্যমে তোমার হয়ে তোমার ওখানে এ সাইটে আসবে। এসে তোমার এই পি সাইডে যে ট্রান্সফার আরএনএ ছিল পেপটিডাইল ট্রান্সফার আরএনএ, ওটার সাথে তোমার পেপটাইড বন্ড ফর্ম করে তোমার ওই অ্যামাইনো অ্যাসিডটা এ সাইটে চলে আসবে। হ্যাঁ, চলে এসে তোমার এই যে মানে এইভাবে যে চেইনটা গ্রোয়িং হবে, হ্যাঁ, এইটাকেই বলা হচ্ছে তোমার ইলংগেশন। একটা করে কোডন রিকগনাইজ করবে, একটা করে অ্যামাইনো অ্যাসিড তোমার অ্যাড হবে, সেটা পেপটাইড বন্ডের মাধ্যমে হবে। এইভাবে তোমার ইলংগেশন এই কাজটা করবে কে, ইলংগেশন ফ্যাক্টর, এবং রিপিটেড সাইকেলের মাধ্যমে তোমার ওই পেপটাইড বন্ড ফর্ম করে এক একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড করবে, কোডন গুলোকে রিকগনাইজ করে করে। রাইবোজোম তখন মুভ করে, কিন্তু একটা করে কোডন রিকগনাইজ করে, আবার নেক্সট কোডনের জন্য রাইবোজোম মুভ করে 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 তোমার অ্যামাইনো অ্যাসিড গুলোকে রিকগনাইজ করে। আর এখানে
ইলংগেশনে কে হেল্প করবে? ইলংগেশন ফ্যাক্টর হেল্প করে। আর ইলংগেশনের সময় রাইবোজোম যে মুভ করে সেটা কোন ডিরেকশনে? মেসেঞ্জার আরএনএ 5 প্রাইম থেকে তোমার 3 প্রাইম এন্ডের দিকে তোমার ওইটা মুভ করে। আমি বলছিলাম যে 5 প্রাইম এন্ডে তোমার একটা ক্যাপ থাকে, তাই না? ওই ক্যাপ থেকে ট্রান্সলেশনটা শুরু হয়। সেই জন্য দেখো যে এই যে রাইবোজোম মুভ করবে সেটা কোন দিক থেকে করে? 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এন্ডের দিকে যাবে। এইভাবে যখন একটা করে কোডন রিকগনাইজ করতে করতে রাইবোজোম মুভ করবে, যখনই একটা টার্মিনেশন কোডন এসে যাবে তখন সেই ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাবে। আমি এই ছবিটার দিকে একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, এখানে আমাদের লিপিন কর্ডের বইতে ছবিগুলা খুব সুন্দর করে দেওয়া আছে, ওই ছবি দেখেও তোমরা বুঝতে পারবা। তারপর আমি এটা দেখে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে এই যে তোমার মিথিওনিন ট্রান্সফার আরএনএ, হ্যাঁ, 60S রাইবোজোমে পি সাইটে তোমার আসলো। হ্যাঁ, এটা আসার পরে তোমার এ সাইডটা ফাঁকা ছিল। এ সাইডের তোমার যে মানে কোডন ছিল সেটা তোমার কি ছিল? দেখো, মেসেঞ্জার আরএনএ এসিসি ছিল, সেটাকে তোমার রিকগনাইজ করলো কে? তোমার ট্রান্সফার আরএনএ অ্যান্টিকোডন আর্মটা। হ্যাঁ, তাহলে সবসময় এখানে যা থাকবে কোডনের তার কমপ্লিমেন্টারি থাকবে অ্যান্টিকোডন আর্মে করে সেই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড, সেটা কি? থ্রিওনিন। এটাকে সে তোমার এই এ সাইটে ওই অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএটা এ সাইটে চলে আসলো। চলে আসার পরে কি হবে? এখন পরের ইয়েটা দেখো, এখানে ইলংগেশন ফ্যাক্টর হেল্প করতেছে আর এখানে একটা জিটিপি ইউটিলাইজড হচ্ছে। পরের ছবিটা খেয়াল করো, পি সাইটের যে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা ছিল সেটা এ সাইডে দেখো চলে আসছে। কিভাবে আসছে? বাই ফরমেশন অফ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড ফরমেশনের মাধ্যমে পি সাইটে তোমার মিথিওনিনটা পেপটাইড বন্ডের মাধ্যমে এ সাইডের যে অ্যামাইনো অ্যাসিড ছিল থ্রিওনিন, এর সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে চলে আসছে। পেপটাইড বন্ডটা তাহলে কিভাবে হচ্ছে? মিথিওনিনে তোমার কার্বক্সিল, আমরা জানি পেপটাইড বন্ড কি হয়, একটা অ্যামাইনো অ্যাসিডের তোমার কার্বক্সিল গ্রুপের সাথে আর একটা অ্যামাইনো গ্রুপের মাধ্যমে এই পেপটাইড বন্ডটা তৈরি হয়। তাহলে মিথিওনিনের কার্বক্সিল গ্রুপের সাথে এই থ্রিওনিনের অ্যামাইনো গ্রুপের মধ্যে এই পেপটাইড বন্ডটা তৈরি হলো। তৈরি হওয়ার পরে মিথিওনিনটা যখনই তৈরি হবে তখনই মিথিওনিনটা ওই এ সাইডে চলে আসলো। এটাকে বলা হয় ট্রান্সপেপটিডেশন। হ্যাঁ, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সপেপটিডেশন। যখন এ সাইডে আসবে তখন কি হলো? তোমার এই 60S রাইবোজোমটা নেক্সট কোডনের দিকে মুভ করবে। দেখো, পরের ছবিতে গিয়ে দেখো ওই ওইটার নেক্সট কোডনের দিকে জি 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 3টা জি জি আছে। হ্যাঁ, এটার দিকে পরের ইয়াটা রাইবোজোমটা ওই কোডনকে রিকগনাইজ করার জন্য সে মুভ করলো। মুভ করার পরে তখন হবে কি? যখন মুভ করবে, আমি তোমাদেরকে বলছিলাম যে লিপিন কর্ডের বইতে ছিল আর একটা সাইড ছিল ই সাইড। হ্যাঁ, বাম পাশে পির ইয়ে ছিল, বাম পাশে ছিল ই সাইড। তো এখানে দেখো যে যখন মিথিওনিন ওই ট্রান্সফার আরএনএ থেকে পেপটাইড বন্ডের মাধ্যমে এ সাইডে চলে আসছিল, তখন ওই ট্রান্সফার আরএনএ প্রথম যেটা ছিল সেটা কি হলো? তোমার এমটি হয়ে গেল। সে রিলিজ হয়ে তখন ই সাইডে যে ই সাইড থেকে সে বের হয়ে চলে ডিটাচড হয়ে যাবে। হ্যাঁ, ওল্ড ট্রান্সফার আরএনএ তখন ডিটাচড হয়ে যাবে। আর তখন হবে কি? প্রথমে তো দেখো পি সাইড থেকে এ সাইডে আসছিল, তাই না? যখনই 60S রাইবোজোম মুভ করবে তখন তোমার আবার এই এ সাইডের যে এটা ছিল ট্রান্সফার আরএনএ ছিল, সেটা আবার তোমার এ সাইড থেকে ওই পি সাইডে চলে আসবে। এটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। চলে আসবে কেন? নেক্সট কোডনের দিকে রাইবোজোমটা মুভ করছে। এখন এ সাইডে সবসময় নতুন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার মানে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ গুলো এ সাইডে আসে। হ্যাঁ, সেজন্য ওই এ সাইড থেকে আগের যে ট্রান্সফার আরএনএ ছিল সেটা আবার পি সাইডে আসবে, সে সাইডটাকে খালি করে দিবে।
এই সাইডে মেসেঞ্জার আরএনএ কোডন অনুযায়ী সে রিকগনাইজ করে আবার আরেকটা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ নিয়ে আসবে। দেখা গেল যে পরের যেটা আসলো সেটা কি গ্লাইসিন। এইভাবে কি হবে, একটার পর এখন হবে কি, এই যে মিথিওনিন থিওনিনের সাথে আবার গ্লাইসিনটা পেপটাইড বন্ডের মাধ্যমে তোমার যুক্ত হবে, যুক্ত হয়ে আবার তোমার এই ট্রান্সফার পি সাইডের ট্রান্সফার আরএনএটা তোমার রিলিজ হয়ে যাবে, ওরা একটা চেইনের মতো তৈরি করবে। এরকম করে যতক্ষণ পর্যন্ত মেসেঞ্জার আরএনএ তোমার স্টপ কোডন না আসবে ততক্ষণ এইভাবে ওরা একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে তোমার যুক্ত হবে, হয়ে তোমার একটা প্রোটিন সিনথেসিস হবে। হ্যাঁ, তার লাস্টে যখন টার্মিনেশন কোডন আসবে তখন ওই টার্মিনেশন ফ্যাক্টরটাই সেটাকে রিকগনাইজ করবে, করে ওইটা তখন রিলিজ হয়ে যাবে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো? আমি তোমাদেরকে এবিসি বইতে স্টেপ গুলো সুন্দর করে লেখা আছে, তোমরা এই ছবিটা একটু খেয়াল করো। প্রথমে পি সাইটে তোমার কি থাকলো, মিথিওনিন ট্রান্সফার আরএনএ। হ্যাঁ, এটা এ করবে কি, তোমার পরবর্তী যখন 60S রাইবোজোম তোমার অ্যাটাচড হবে তখন ওই পরবর্তী যে কোডন থাকবে সেটাকে মানে ওই ট্রান্সফার আরএনএ ওই মানে রাইবোজোম পরের যে কোডন সেটা ট্রান্সফার আরএনএ এর অ্যান্টিকোডন আর্মটা ওই কোডনটাকে রিকগনাইজ করবে, করে সেই অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করে এই সাইডে নিয়ে আসবে। এই সাইডে তখন এটাকে কি আনলো, থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসলো। আনার পরে এই দুটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি হবে, পেপটাইড বন্ডের মাধ্যমে ফর্ম হবে। ফর্ম হওয়ার ফলে এই পি সাইডের যে অ্যামাইনো অ্যাসিড ছিল মিথিওনিন সেটা এ সাইডে চলে গেল। চলে যাওয়ার পরে পি সাইডের যে ট্রান্সফার আরএনএ ছিল সেটা তোমার ফ্রি হয়ে গেল, ও তখন এই ওর ট্রান্সফার আরএনএ ওখান থেকে ডিটাচড হয়ে চলে যাবে। তারপরে এখন তোমার আমার ছিল কোথায়, এ সাইডে। এখন যখন পরবর্তী কোডনের জন্য রাইবোজোম 60S রাইবোজোম মুভ করবে তখন আবার এ সাইড থেকে পি সাইডে তোমার এই পেপটিডাল ট্রান্সফার আরএনএটা চলে আসবে তখন এই সাইডে ওই মেসেঞ্জার আরএনএ কোডন অনুযায়ী নেক্সট অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ এখানে আসবে। যেমন পরের ছবিতে দেখা যাচ্ছে গ্লাইসিন আসতেছে। হ্যাঁ, তারপরে ওইভাবে আবার থ্রিওনিনের কার্বক্সিল গ্রুপের সাথে গ্লাইসিনের অ্যামাইনো গ্রুপের সাথে মিলে আবার পেপটাইড বন্ড তৈরি হবে, হয়ে তারপরে কি হবে, আবার এই পি সাইডে যে ট্রান্সফার আরএনএ ছিল ওইটা ডিটাচড হয়ে যাবে, আর এদিককার যে অ্যামাইনো অ্যাসিড গুলো ওই এ সাইডে ট্রান্সফার আরএনএ এর অ্যামাইনো অ্যাসিডের সাথে তোমার পেপটাইড বন্ড করে এদিক চলে আসবে। পরে যখন আবার এই 60 রাইবোজোম আবার পরের কোডনের জন্য মুভ করবে তখন তোমার ওই এ সাইডে ট্রান্সফার আরএনএটা পি সাইডে চলে আসবে, এটাকে বলা হয় ট্রান্সলোকেশন, চলে আসবে। এইভাবে সাইকেল রিপিটেড হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার মানে স্টপ কোডন না আসবে। ফন EF2 এটা কি? এটা হচ্ছে EF1 যেটা দেখো প্রথম ইয়ার জন্য ইলংগেশন ফ্যাক্টর 1। হ্যাঁ, মানে যে ওই রিঅ্যাকশনের জন্য, হ্যাঁ মানে প্রথম দুটার জন্য ইলংগেশন ফ্যাক্টর 1, ইলংগেশন ফ্যাক্টর 2, আবার যখন আরেকটা ইয়ে যুক্ত হবে তখন মুভ করবে তখন তোমার যে আরেকটা ইলংগেশন ফ্যাক্টর 3, এইভাবে এক কথায় তোমার এই কাজের জন্য কে হেল্প করে, ইলংগেশন ফ্যাক্টর। মানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে যে তার মানে চেইন ইলংগেশন হচ্ছে, এই ইলংগেশনে কে হেল্প করে, ইলংগেশন ফ্যাক্টর। হ্যাঁ, আর এখানে কি হয় তোমার জিটিবি তোমার ইউটিলাইজড হয় এনার্জি সোর্স হিসাবে। হ্যাঁ, এটা আর বন্ডিং মনে রাখবা, মানে প্রি এক্সিস্টিং যে মানে ইয়ে থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে, যেমন দেখো প্রথমে ছিল মিথিওনিন, ওর কার্বক্সিল গ্রুপের সাথে নেক্সট যে আমার অ্যামাইনো অ্যাসিড আসবে তার অ্যামাইনো গ্রুপের মধ্যে পেপটাইড বন্ডটা তৈরি হবে। তারপরে দেখো আমি লাস্টের ছবিটা খেয়াল করো, এখানে মিথিওনিন তারপরে থ্রিওনিন আছে, এর সাথে এখন যুক্ত হবে কি গ্লাইসিন। তাহলে থ্রিওনিনের কার্বক্সিল গ্রুপের সাথে গ্লাইসিনের অ্যামাইনো গ্রুপের মাধ্যমে পেপটাইড বন্ড হবে, হয়ে তোমার এই মিথিওনিন থ্রিওনিন ওই গ্লাইসিনের সাথে বন্ড তৈরি করে
ওই পাশে চলে যাবে এ সাইডে, তারপরে তোমার পি সাইডে যে ট্রান্সফার আরএনএ সেটা রিলিজ হয়ে যাবে। আবার যখন আবার রাইবোজোম মুভ করবে তখন আবার এ সাইডে ট্রান্সফার আরএনএটা পি সাইডে আসবে, এ সাইডটাকে খালি করে দিবে, দিয়ে নেক্সট যে কোডন থাকবে সেটাকে রিকগনাইজ করবে। ঠিক আছে? তোমরা ওই যে লিপিন কোডের বইটার মধ্যে ছবিগুলো সুন্দর করে দেওয়া আছে, ওটা পড়বা। হ্যাঁ, ছবি কি আঁকা লাগবে? হ্যাঁ, ছবি কি আঁকা লাগবে ট্রান্সলেশনের কোশ্চেন আসলে? ট্রান্সলেশন কোশ্চেন আসলে তোমরা যদি লিখার চাইতে, বুঝছো, ছবি এঁকে এঁকেও যদি বুঝাই দিতে পারো তাহলেও হবে। হ্যাঁ, আর যদি দেখো যে তোমার নাম্বার কম, হ্যাঁ, তাহলে নাম্বার যদি বেশি থাকে তাহলে সেই নাম্বারের অনুযায়ী তুমি ছবিও দিলা, নিচে একটু ডেসক্রাইব করলা। কিন্তু যদি তোমার শুধু মনে করো যে কোশ্চেন থাকলো ডিফাইন ট্রান্সলেশন, হোয়াট আর দ্য স্টেপস অফ ট্রান্সলেশন, ডেসক্রাইব অ্যাবাউট হচ্ছে ট্রান্সলেশন ইলংগেশন, হ্যাঁ, তখন তুমি কি করবা, তোমার নাম্বারটা তোমার তখন বেশি, ওদিকে দুটার জন্য তোমার 1 1 থাকবে, এটা তো 3 থাকলো, তখন তোমার কি কি করতে হবে, একটু মানে ছবিও দিলা, হ্যাঁ, আর তুমি ইয়ে করলা, মানে কি বলে, ছবি হারপারের বইতে কিন্তু সংক্ষেপে ছবি দেওয়া আছে। আমার মনে হয় ছবি আঁকাতে গেলে ওই ছবিগুলাই ভালো, আর লিপিন করে তুমি অতভাবে আঁকাতে গেলে একটু সময় লাগবে। তোমরা যদি এমনি মুখেও মানে বুঝে বুঝেও লিখতে পারো তাহলেও কোনো অসুবিধা নেই। যদি দুটা একসাথে কম্বাইনেশন করে যদি সময় লাগে, এটা তোমাদের হাতের সময়ের উপরে এবং মার্কস এর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এটা তাহলে যে স্টেপ গুলো যেটা, বুঝছো, তোমরা এবিসি বইতে দেখো লেখা আছে সুন্দর করে, চেইন ইলংগেশনের বেলায় খালি একটা জিনিস মনে রাখবা, এখানে রিপিটেড, সাইকেলটা রিপিটেড হবে, প্রত্যেক সাইকেলে তোমার এই স্টেপ গুলো হবে। প্রথমে হচ্ছে তোমার যে প্রথম ছবিটাই খেয়াল করো, যে স্টেপ 1 যেটা, এখানে তোমার তোমার কি হবে, তোমার অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার এখানে অ্যাটাচড হবে উইথ দা এমটিএ সাইট, হ্যাঁ, এটা। আর এখানে ফার্স্ট কোডন হবে তুমি এই যে এ সাইডে এখন যে কোডনটা আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট কোডন। এখানে এসে তোমার অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ এখানে অ্যাটাচড হলো। হ্যাঁ, তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিড, এটা আমরা 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড ধরবো, তাই না? আর পি সাইডে তোমার কি থাকলো, আমার ইনিশিয়েটিং কোডন যেটা ছিল মিথিওনিন এউজি, এটা এখানে অ্যাটাচড আছে, তাই না? এটা এইভাবে তোমার কি হবে, তারপরে মিথিওনিন ট্রান্সফার আরএনএ মানে পি সাইড থেকে তোমার এ সাইডে যাবে। কিভাবে যাবে? বাই ফরমেশন পেপটাইড লিংকের মাধ্যমে। হ্যাঁ, তার মানে এ ওয়ান এ মানে এর জায়গাতে যে অ্যামাইনো অ্যাসিড আছে আর তার সাথে মিথিওনিনটা পেপটাইড বন্ড ফর্ম করবে। পেপটাইড বন্ডটা তাহলে কার মধ্যে ফর্ম হচ্ছে? কার্বক্সিল গ্রুপ অফ মিথিওনিন and amino group of amino acid of the first codon। এখানে দেখো থ্রিওনিন, এটার মধ্যে এই পেপটাইড বন্ডটা তৈরি হচ্ছে। তারপরে তোমার থার্ড স্টেপটা কি, যে তোমার রিমুভাল অফ দা ট্রান্সফার আরএনএ ফ্রম পি সাইড, পি সাইড থেকে চলে যাবে, তাহলে পি সাইডটা খালি হবে। তখন কি হবে, এই যেহেতু যে প্রথম যে ইনিশিয়েটিং ট্রান্সফার আরএনএ মিথিওনিন, তারপরে পরের যে কোডন থাকবে সেই কোডন অনুযায়ী তোমার অ্যামাইনো অ্যাসিড আসবে। সেটা এখন থ্রিওনিনও হতে পারে, সেটা অন্য হতে পারে। হ্যাঁ, সেই পরবর্তী কোডনটা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ কোন সাইডে আসবে? এ সাইডে আসবে, এসে তোমার পি সাইডের যে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড আছে এর সাথে তোমার পেপটাইড বন্ড তৈরি হবে, হয়ে এই পাশ পি সাইডের অ্যামাইনো অ্যাসিডটা তোমার এ সাইডে চলে যাবে। কিভাবে যাবে? বাই পেপটাইড লিঙ্কেজের মাধ্যমে, তার মানে পেপটাইড বন্ড ফর্ম করে। সেই পেপটাইড বন্ডটা কিভাবে তৈরি হবে? মিথিওনিনের কার্বক্সিল গ্রুপের সাথে যে অ্যামাইনো অ্যাসিড আসলো তার অ্যামাইনো গ্রুপের সাথে পেপটাইড বন্ডটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে এই ট্রান্সফার আরএনএটা পি সাইড থেকে রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তোমার সিস্টিএস রাইবোজোম, আমরা জানি 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এম দিকে কোডন, পরবর্তী কোডনের দিকে মুভ করবে। পরবর্তী কোডনে যখন মুভ করবে তখন সেই কোডন অনুযায়ী ট্রান্সফার আরএনএ আর একটা তোমার অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ এ সাইডে নিয়ে আসবে। যখন এ সাইডটা আবার হবে কি, যখন রাইবোজোমটা মুভ করবে তখন পি সাইডটা যেহেতু খালি ছিল ওই আগের ট্রান্সফার আরএনএ চলে যাওয়াতে, তখন এ সাইড থেকে
তোমার ওই ট্রান্সফার আরএনএটা পি সাইডে চলে আসবে, এ সাইডটা খালি হবে। কেন খালি হবে? নেক্সট কোডনের জন্য ওইটা এ সাইডটা খালি হয়ে যাবে। নেক্সট কোডন অনুযায়ী তখন ওখানে আরেকটা তোমার অ্যামাইনো অ্যাসিড আসবে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ আসবে, এসে তখন ওই অ্যামাইনো অ্যাসিড গুলোর সাথে ও আবার পেপটাইড বন্ড ফর্ম করবে, করে এইভাবে তোমার সাইকেল চলতে থাকবে। হ্যাঁ, চলতে থাকবে। যখন তোমার মানে স্টপ কোডন আসবে তখনই তোমার টার্মিনেশনটা হবে। এখানে এমনি করে দেখানো হয়েছে, এই যে স্টেপ 1, 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে। আমি যে কথাগুলো বললাম এগুলি তোমার এখানে লেখা আছে। হ্যাঁ, এটা এখন তোমার টার্মিনেশনটা যেটা বললাম যে রিলিজ হবে তোমার নিউলি সিনথেসাইজড পলিপেপটাইড চেন রাইবোজোম থেকে। এই যে ইয়াটা রিলিজ হওয়াটা, এটাকে আমরা কি বলবো? টার্মিনেশন বলবো। আর টার্মিনেশন কখন হবে? যখন তোমার ওয়ান অফ দা 3 টার্মিনেশন কোডন অর্থাৎ ইউএএ, ইউএজি আর ইউজিএ যখন অ্যাপিয়ার করবে অন দা এ সাইড অফ দা রাইবোজোম, তখন এই 3টা স্টপ কোডনের যে কোনো একটা এসে গেলেই তোমার কি হবে? টার্মিনেশনটা হবে। আর স্টপ কোডনটাকে কে রিকগনাইজ করবে? এখানে রিলিজিং ফ্যাক্টরটা মানে ইয়া করবে, রিকগনাইজ করবে। হ্যাঁ, যেটা স্টপ কোডন। তখন তোমার এই যখনই এ সাইডে রাইবোজোমের এ সাইডে 3টা স্টপ কোডনের যে কোনো একটা অ্যাপিয়ার করবে, তখনই সেটাকে রিকগনাইজ করবে কে? রিলিজিং ফ্যাক্টর। তখনই তোমার কি হবে? এই পেপটাইড যে চেইন যেটা, সেটা তোমার রিলিজ হয়ে যাবে। আবার 80S যে 40S এবং 60S সাব ইউনিট যেটা ছিল, এটা আবার ডিসোসিয়েট হয়ে যাবে, মেসেঞ্জার আরএনও রিলিজ হয়ে যাবে, এবং যে ফ্যাক্টর গুলো ছিল, প্রোটিন গুলো ছিল, সে মানে প্রোটিনটাও রিলিজ হবে, এবং সব মানে রিলিজিং ফ্যাক্টর যেটা, ওটাও তোমার রিলিজ হয়ে যাবে। তারপরে তোমার আফটার ট্রান্সলেশন protein undergoes for many structural change to fold into what is native conformation, অর্থাৎ তখন প্রোটিনটা কি হবে? রেডি টু প্লে ফাংশনাল রোল ইন লাইফ। হ্যাঁ, তোমরা সংক্ষেপে মনে রাখবা টার্মিনেশনটা কি? টার্মিনেশনটা হচ্ছে রিলিজ অফ নিউলি সিনথেসাইজড পলিপেপটাইড চেন ফ্রম রাইবোজোম ইজ কল্ড টার্মিনেশন। আর টার্মিনেশন কখন হবে? when one of the 3 টার্মিনেশন কোডন অর্থাৎ মানে স্টপ কোডন অ্যাপিয়ার্স অন এ সাইড। এখন এই স্টপ কোডনকে কে রিকগনাইজ করবে? রিলিজিং ফ্যাক্টর। রিলিজিং ফ্যাক্টর যখন রিকগনাইজ করবে, আর মানে অর্থাৎ এ সাইডে যখন এই স্টপ কোডনের যে কোনো একটা চলে আসবে কোডন অনুযায়ী, তখন তোমার কি হবে? আমি বলো, আমি বুঝতে পারি না। শোনো, এই যে আমি যেমন বললাম, যখন ইনিশিয়েশন হচ্ছিল তখন কি ছিল? তোমার ফ্যাক্টর ছিল। যখন ইলংগেশন হচ্ছিল, ইলংগেশন ফ্যাক্টর কাজ করতেছিল। এগুলি সব প্রোটিন। আর তোমার এই এখানে টার্মিনেশনের সময় টার্মিনেশন ফ্যাক্টর অথবা রিলিজিং ফ্যাক্টর কাজ করবে। এই যে স্টপ কোডনকে রিকগনাইজ করবে কে? টার্মিনেশন ফ্যাক্টর অথবা রিলিজিং ফ্যাক্টর। এগুলি এক ধরনের প্রোটিন। হ্যাঁ, এটা এরা মানে রিকগনাইজ করে দিবে। যখনই রিকগনাইজ করবে যেটা স্টপ কোডন এখানে শেষ করতে হবে, তখন তোমার কি হবে? প্রোটিনটা রিলিজ, পলিপেপটাইড চেইন যেটা, সেটা রিলিজ হয়ে যাবে। তারপরে তোমার 40S 60S সাব ইউনিট এটা ডিসোসিয়েটেড হয়ে যাবে, মেসেঞ্জার আরএনএ রিলিজ হয়ে যাবে, তখন এগুলো সব তোমার সেপারেট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তোমার কি হবে? প্রোটিন তোমার আন্ডারগোস মেনি স্ট্রাকচারাল চেঞ্জ টু ফোল্ড ইনটু ইটস নেটিভ কনফর্মেশন, অর্থাৎ তখন প্রোটিনটা রেডি হবে টু প্লে ফাংশনাল রোল ইন লাইফ। হ্যাঁ, এটা যে এখানে একটু দেখাইছে তোমার এই যে রিলিজিং ফ্যাক্টরটা এ সাইডে দেখো, ইয়ে যে নিচের দিকে তাকাও, এটা নিচেরটাকে মনে করো মেসেঞ্জার আরএনএ। দেখো স্টপ কোডন যখন আসছে ইউএএ মেসেঞ্জার আরএনএ, তখন ওইটাকে রিকগনাইজ করবে কে? রিলিজিং ফ্যাক্টর। তখন সেইটা তোমার রিলিজিং ফ্যাক্টর ওইটাকে রিকগনাইজ করার সাথে সাথে তোমার কি হবে? যে পলিপেপটাইড চেন অর্থাৎ প্রি প্রোটিনটা রিলিজ হয়ে যাবে, 60S
সাব ইউনিট ফ্রি হবে, 40S টা ফ্রি হয়ে যাবে, মেসেঞ্জার আরএনএ-টা তোমার এটাও তোমার ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, আবার রিলিজিং যে ফ্যাক্টর ছিল সেগুলো ফ্রি হয়ে যাবে। এখন তোমাদের এই যে বলছিলাম যে দুটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা থাকে, একটা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, মানে আরএনএ তৈরি হওয়ার পরে কি মডিফাই হয়, আর এদিকে হচ্ছে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশনটা কি, যে ইট ইজ দ্য কেমিক্যাল মডিফিকেশন অফ প্রোটিন synthesized through translation to make protein functionally active. তাহলে ইট ইজ ডান বাই দ্য ফলোইং মেকানিজম। প্রথমে কি, যে ফার্স্ট হচ্ছে রিমুভাল অফ ইনিশিয়েটিং মিথিওনিন, যে মিথিওনিনটা প্রথমে ছিল ওটা রিমুভ করতে হবে। হ্যাঁ, তারপরে কি, ট্রিমিং। সাধারণত প্রোটিন যেটা তৈরি হয় এটা তোমার মানে সিনথেসাইজড হয় এবং সিক্রেটেড হয় একটা লার্জ তোমার ইনঅ্যাক্টিভ প্রিকসর মলিকুল হিসাবে। তাহলে দে বিকাম অ্যাক্টিভেটেড আফটার রিমুভাল অফ পার্ট অফ ইট বাই এন্ডোপ্রোটিয়েজেস এনজাইম। মানে এন্ডোপ্রোটিয়েজেস এনজাইম দিয়ে মানে এগুলিকে তাদের এই প্রোটিনের কিছু অংশ রিমুভ করে করে এরা তোমার অ্যাক্টিভেটেড হবে, অর্থাৎ ট্রিমিং করে এরা অ্যাক্টিভেটেড হবে। যখন তৈরি হয় তখন এগুলি একটা লার্জ ইনঅ্যাক্টিভ প্রিকসর মলিকুল হিসাবে তৈরি হয়। দে বিকাম অ্যাক্টিভেটেড আফটার রিমুভাল অফ পার্ট অফ ইট বাই দ্য এনজাইম এন্ডোপ্রোটিয়েজেস। হ্যাঁ, যেমন তোমরা খেয়াল করছো যে জাইমোজেন, যেটা ডাইজেস্টিভ এনজাইমস, জাইমোজেন, এগুলি কি, এগুলি ইনঅ্যাক্টিভ। জাইমোজেন্স হচ্ছে ইনঅ্যাক্টিভ ডাইজেস্টিভ এনজাইম, সাচ অ্যাজ তোমার পেপসিনোজেন, টিপসিনোজেন, এগুলি কি তোমার ইনঅ্যাক্টিভ, তাই না? এগুলি তো কখন অ্যাক্টিভ হবে, যখন তোমার পেপসিন হবে, টিপসিন হবে তখন। তাহলে এইটা যখন ট্রিমিং করে, যেমন টিপসিনোজেন প্রথমে সিনথেসাইজড হয় ইনঅ্যাক্টিভ প্রিকসর প্রোটিন হিসাবে, তারপরে which proteolytically teamed হবে to produce trypsin in small intestine। হ্যাঁ, ট্রিপসিনোজেনটা ট্রিপসিন হবে কোথায়, স্মল ইন্টেস্টাইন। এটা কিন্তু যখন তৈরি হয় ট্রিপসিনোজেনটা, তারপরে পেপসিনোজেন, এরা কিন্তু একটা ইনঅ্যাক্টিভ প্রিকসর প্রোটিন হিসাবে তৈরি হয়। তারপরে এরা প্রোটিওলাইটিক্যালি তোমার ট্রিমড হয়, হয়ে তোমার কি হয়, অ্যাক্টিভ তোমার ধরো ট্রিপসিনোজেন, অ্যাক্টিভ ট্রিপসিন তৈরি হচ্ছে, সেটা কোথায় তৈরি হয়, স্মল ইন্টেস্টাইনে। তারপরে তোমার ট্রিমিং এর পরে কি হবে, প্রোটিন গুলোর কতগুলো কোভ্যালেন্ট মডিফিকেশন হয়। হ্যাঁ, কোভ্যালেন্ট মডিফিকেশন হবে, তার মানে বাই কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট অফ ভ্যারাইটি অফ কেমিক্যাল গ্রুপ। তখন কি হবে, প্রোটিন মে বি কনভার্টেড টু অ্যাক্টিভ ফর্ম অর ইনঅ্যাক্টিভ ফর্ম। কারণ তোমার অনেক সময় ফসফেট যুক্ত হলে অনেক সময় অ্যাক্টিভ হয়, আবার ফসফেট মানে যুক্ত হলে ইনঅ্যাক্টিভ হয়, ফসফেট আবার রিমুভ করে দিলে তোমার ইনঅ্যাক্টিভ হয়। এই সেজন্য বলতেছে যে কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট অফ ভ্যারাইটি অফ কেমিক্যাল গ্রুপ, প্রোটিন মে বি কনভার্টেড ইনটু অ্যাক্টিভ ফর্ম অর ইনঅ্যাক্টিভ ফর্ম। যেমন এক নম্বর সেই কোভ্যালেন্ট মডিফিকেশন গুলো কি হয়, একটা হতে পারে তোমার ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশন, হাইড্রোক্সিলেশন, গামা কার্বক্সিলেশন। হ্যাঁ, এগুলি হচ্ছে কোভ্যালেন্ট মডিফিকেশন। তোমাদের কিন্তু এগুলি পরীক্ষাতেও জিজ্ঞেস করা ভাইভাতে, যে তোমার পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন কি হয়। প্রথমে তোমরা বলবো যে রিমুভাল অফ মিথিওনিন, তারপরে হচ্ছে ট্রিমিং, তারপরে কি কোভ্যালেন্ট মডিফিকেশন। তখন তোমাকে যদি বলে হোয়াট ডু মিন বাই ট্রিমিং, তখন ট্রিমিং সম্পর্কে বলবা এক্সাম্পল দিয়ে। যদি বলে কোভ্যালেন্ট মডিফিকেশন কি কি হয়, তখন বলবা যে ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশন, হাইড্রোক্সিলেশন, গামা কার্বক্সিলেশন। এখন তোমার একটা একটা করে, অনেক সময় রিটেনে কোশ্চেন থাকে যে তোমার যে হয়তো মানে লিখতে পারে, বলতে পারে যে গামা কার্বক্সিলেশন কিংবা তোমার ফসফোরাইলেশন সম্পর্কে লেখার জন্য। হ্যাঁ, তাহলে মানে এগুলি ভাইভাতেও জিজ্ঞেস করা যে ফসফোরাইলেশন বলতে কি বুঝো। তাহলে এটা এটা কি, যে ইট ইজ ডান বাই অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ। ফসফোরাইলেশন মানে বুঝতে পারতেছো যে অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ। তাহলে সাধারণত কোথায় ফসফোরাইলেশন হবে, ফসফোরাইলেশন অফ হাইড্রক্সিল গ্রুপ। কোন কোন অ্যামাইনো অ্যাসিড হাইড্রক্সিল গ্রুপ কন্টেইন করে, আমরা জানি সেরিন,
থ্রিওনিন আর টাইরোসিন, এই যে এদের যে হাইড্রক্সিল গ্রুপ থাকে, এখানে তোমার কি হতে পারে, ফসফোরাইলেশন হতে পারে। ফসফোরাইলেশন অফ হাইড্রক্সিল গ্রুপ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড যেমন সেরিন, থ্রিওনিন, টাইরোসিন করে কি করবে, তোমার ফর্ম করবে ফসফোসেরিন, ফসফোথ্রিওনিন, ফসফোটাইরোসিন। আর এই যে যখন ফসফেট অ্যাড হবে তখন সেটাকে ক্যাটালাইজড করবে কোন এনজাইম, প্রোটিন কাইনেজ এনজাইম। আর এর রিভার্সটা যখন হবে, অর্থাৎ যখন ফসফেটকে রিমুভ করবে তখন কোন এনজাইম লাগবে, প্রোটিন ফসফাটাজ এনজাইম। ফসফাটেজ যখন দেখবা তখন মানে রিমুভ করা, আর কাইনেজ মানে কিন্তু ও সবসময় অ্যাড করে। হ্যাঁ, তাহলে যখন তোমার প্রোটিন ফসফেট অ্যাড হচ্ছে তখন সেটা ক্যাটালাইজড হবে বাই দ্য এনজাইম প্রোটিন কাইনেজ, আর যখন রিমুভড হবে তখন সেটা করবে কে, প্রোটিন ফসফাটেজ এনজাইম। আর এই ফসফোরাইলেশনের জন্য এটা তোমার ফাংশনাল অ্যাক্টিভিটি অফ প্রোটিন এটা ইনক্রিজও করতে পারে অথবা ডিক্রিজ করতে পারে। এরকম ফসফোরাইলেশনে তোমার আরেকটা জায়গায় ছিল, তোমাদের মনে আছে কিনা বলো তো কেউ? ফসফোরাইলেশন মানে একটা এনজাইমের সাথে ফসফেট যুক্ত হলে সে তোমার ইনঅ্যাক্টিভ হতো, কিংবা ফসফেট রিমুভ করলে তোমার অ্যাক্টিভ হতো, এরকম একটা আরো একটা তোমার মেটাবলিজমে পড়তো। গ্লাইকোজেন সিনথেসিসের সময় পড়তো না, গ্লাইকোজেন সিনথেস এনজাইম ওই মানে ওই রেগুলেশনের সময়, মানে এনজাইম অনেক সময় ফসফোরাইলেটেড হলে এটা তোমার অ্যাক্টিভ হতে পারে অথবা ইনঅ্যাক্টিভ হতে পারে। হ্যাঁ, এটা তাহলে এই যে মানে কতগুলো এনজাইম আছে, মানে মানে সেখানে তোমার ফসফেট যুক্ত করলে তোমার সেগুলি কি হয়, তোমার অ্যাক্টিভেটেড হতে পারে অথবা ইনঅ্যাক্টিভ। সেটাই এখানে বলতে চাচ্ছে যে মানে ফসফোরাইলেশন যেটা, এটা হয় সাধারণত বাই অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ। আর তাহলে ফসফেট গ্রুপটা কোথায় অ্যাডিশন হবে, ফসফোরাইলেশন হবে কোথায়, অফ হাইড্রোক্সিল গ্রুপ অফ কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, দোজ আর হচ্ছে সেরিন, থ্রিওনিন আর টাইরোসিন, টু ফর্ম ফসফোসেরিন, ফসফোথ্রিওনিন আর ফসফোটাইরোসিন। যখন অ্যাড হবে তখন এটাকে ক্যাটালাইজ করবে বাই এনজাইম প্রোটিন কাইনেজ, আর যখন এটা ফসফেট রিমুভ করবে তখন রিঅ্যাকশনটা ক্যাটালাইজড হবে বাই দ্য প্রোটিন ফসফাটেজ। আর এই ফসফোরিলেশন ইট মে ইনক্রিজ অর ডিক্রিজ দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি অফ প্রোটিন। আর গ্লাইকোসাইলেশন, এটা মানে বুঝতে পারতেছো, যখন কার্বোহাইড্রেট অ্যাড হবে, গ্লাইকোসাইলেশন মানে অ্যাডিশন অফ কার্বোহাইড্রেট। হ্যাঁ, তাহলে এটা আমরা এই প্রসেসের মাধ্যমে কি তৈরি হয়, গ্লাইকোপ্রোটিন তৈরি হয়। সাধারণত এই গ্লাইকোপ্রোটিনটাও তোমার এই কার্বোহাইড্রেট অ্যাড হয় কোথায়, তোমার ওই যে হাইড্রোক্সিল গ্রুপ অফ সেরিন, থ্রিওনিন, আর একটা কি অ্যামাইড নাইট্রোজেন অফ হচ্ছে অ্যাসপারাজিন, তোমার অ্যামাইনো অ্যাসিডের। হ্যাঁ, গ্লাইকোসাইলেশন তাহলে কোন কোন অ্যামাইনো অ্যাসিডের হতে পারে, যে হাইড্রোক্সিল গ্রুপ অফ সেরিন, থ্রিওনিন অথবা অ্যামাইড নাইট্রোজেন অফ অ্যাসপারাজিন। হ্যাঁ, এটা তার মানে কার্বোহাইড্রেট অ্যাড হওয়াকেই বলা হচ্ছে গ্লাইকোসাইলেশন। হাইড্রোক্সিলেশন, এটা সাধারণত তোমার কোলাজেন সিনথেসিসের পরে যে অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে প্রোলিন এবং লাইসিন, এরা কি হয়, হাইড্রোক্সিলেটেড হয় বাই দ্য এনজাইম হচ্ছে হাইড্রোক্সিলেজ, হয়ে কি হয়, ফর্ম করে হাইড্রোক্সিপ্রোলিন এবং হাইড্রোক্সিলাইসিন। এই যে এই অ্যামাইনো অ্যাসিড গুলো এই হাইড্রোক্সিলেশনের মাধ্যমে তোমার অ্যাক্টিভ ফর্ম তৈরি করে হাইড্রোক্সিপ্রোলিন এবং হাইড্রোক্সিলাইসিন। হ্যাঁ, এটা তাহলে হাইড্রোক্সিলেশন মানে তোমার এখানে কি হবে, যে আফটার সিনথেসিস অফ কোলাজেন অ্যামাইনো অ্যাসিড প্রোলিন এন্ড লাইসিন এরা কি হয়, হাইড্রোক্সিলেটেড হয় টু ফর্ম হাইড্রোক্সিপ্রোলিন আর হচ্ছে এন্ড হাইড্রোক্সিলাইসিন। এখন এই যে লাস্ট হচ্ছে তোমার গামা কার্বক্সিলেশন। হ্যাঁ, তার মানে এখানে কার্বক্সিল গ্রুপ অ্যাড হবে। ইট ইজ ডান বাই অ্যাডিশন অফ কার্বক্সিল গ্রুপ টু গ্লুটামিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে হাইড্রোক্সিলেশনে কোএনজাইম হিসেবে কাজ করে ভিটামিন সি, আর কার্বক্সিলেশনে এক্ষেত্রে তোমার ভিটামিন কে মানে এনজাইম, সেটা সবকিছুর বেলা না, বিশেষ করে কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ অফ প্রোটিন ফ্যাক্টর বলছিলাম 2, 7, 9, 10, এখানে হেল্প করে কে, উইথ দ্য হেল্প অফ ভিটামিন কে। ভিটামিন কে এর একটা ফাংশন কিন্তু এটা, তাই না? তোমরা
ভিটামিন কে এর মেইন ফাংশন কিন্তু এটা কি করে, ইট হেল্পস ইন gamma carboxylation of glutamic acid residue of protein factors 2, 7, 9, 10. হ্যাঁ, তার মানে এখানে এই যে অ্যাডিশন হয় তোমার কার্বক্সিল গ্রুপ, আর এখানে এনজাইম হিসাবে কাজ করে কি কার্বক্সিলেজ এনজাইম, আর ওখানে কিন্তু তোমার আরেকটা ভিটামিন ওই এনজাইমের সাথে যুক্ত থাকে, সেটার নাম কি কেউ বলতে পারবা? কার্বক্সিলেজ এনজাইম যেখানে আছে ওই ভিটামিন কিন্তু ওটার সাথে তোমার যুক্ত থাকে, বায়োটিন। হ্যাঁ, এটা মনে রাখো, বায়োটিন। হ্যাঁ, এটা এগুলি, বায়োটিনটা বি থাকে। হ্যাঁ হ্যাঁ, এই ভিটামিন কার্বক্সিলেজ এনজাইমের সাথে তোমার বায়োটিন কিন্তু লিংক থাকে। হ্যাঁ, আর এখানে কোএনজাইম হিসাবে কাজ করবে ভিটামিন কে। ভিটামিন কে এর কিন্তু একটা মেইন ফাংশন ছিল, ইট হেল্পস ইন গামা মানে কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড রেসিডিউ অফ ক্লোটিং ফ্যাক্টরস 2, 7, 9, 10, তাই না? এটা তাহলে এই যে কোভ্যালেন্ট মডিফিকেশন কি কি হচ্ছে, এক নম্বর হচ্ছে ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশন, হাইড্রোক্সিলেশন আর গামা কার্বক্সিলেশন। হ্যাঁ, এগুলি মনে রাখবা। এই ট্রান্সলেশন সম্পর্কে তোমাদের এই পর্যন্তই আজকে শেষ।